Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। নির্ঝরের স্বপ্ন প্রযোজিত আমাদের আজকের নিবেদন ইন্দ্রজিৎ রায়ের উইল। শুরু হচ্ছে গল্প ইন্দ্রজিৎ রায়ের উইল। আমার ঠাকুরদা ছিলেন তিসির কারবারি। বড় কারবারি অবশ্য ছিলেন না, তবে সংসারটি ছোট হওয়ায় কোনো অভাব ছিল না তার। সংসার বলতে ঠাকুরদা, ঠাকুমা, জ্যাঠামশাই আর বাবা। অবশ্য আরত সরকার রঘুদা আর তাঁর স্ত্রী কুসুমদিও থাকতেন সেই সংসারের আপনজন হয়ে, এবং এখনও আছেন তারা জ্যাঠামশাইয়ের সম্পত্তি আগলে। বড় ছেলে সঞ্জীব, মানে আমার জ্যাঠামশাই, বরাবরই একটু দুর্দান্ত প্রকৃতির ছিলেন। লেখাপড়া বিশেষ শেখেননি, শেখবার কোনো রকম চেষ্টাও করেননি। দিন রাত শুধু বন্ধুবান্ধব নিয়ে হই হল্লা করে বেড়াতেন। ঠাকুরদা যখন আর হালে পানি পেলেন না ছেলেকে শোধরাবার, তখন একদিন তিনি তাকে যথেচ্ছ অপমান করে বাড়ি থেকে দূর করে দিলেন। জ্যাঠামশাই অপমানিত হয়ে এক বস্ত্রে নিঃসম্বল অবস্থায় সেই যে দেশ ছেড়ে চলে গেলেন, ঠাকুরদা বেঁচে থাকতে থাকতে আর সে মুখ হননি। পরে জেনেছিলুম তিনি জাহাজের খালাসির কাজ নিয়ে বর্মায় চলে গেছিলেন। ছোট ছেলে রাজীব, মানে আমার বাবা। আমার বাবা ছিলেন আবার জ্যাঠামশাইয়ের ঠিক বিপরীত প্রকৃতির মানুষ। শান্ত, নির্বিরোধ এবং স্বল্পবাক। দাদার মতো তিনি নিরক্ষর ছিলেন না, বরং লেখাপড়া বেশ ভালোই শিখেছিলেন। কিন্তু এর ফল হলো ঠিক উল্টো। বাবা কেবল লেখাপড়ার চর্চাতেই মেতে থাকতেন বলে ব্যবসাপত্রের দিকে মন দিতে পারতেন না। ফলে তার অবহেলা আর অমনোযোগিতার দরুন ঠাকুরদার হাতে গড়া কারবার শেষ পর্যন্ত একদিন লাটে উঠল। সর্বস্ব খুইয়ে পৈতৃক জমি জমা আর বাড়ি বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করে চলে এলেন কলকাতায়। এখানে এসে এক প্রাইভেট স্কুলে মাস্টারির কাজ নিলেন। আমার বয়স তখন 6। বাবা এখানে এসে আমাকে ভর্তি করে দিলেন পাড়ারই একটি মেয়েদের স্কুলে। আমার পড়াশোনা শুরু হলো। মা আমার বরাবরই রুগ্না ছিলেন। কলকাতায় এসে তার শরীর যেন আরও খারাপ হয়ে গেল। প্রায় একটা না একটা অসুখ লেগে থাকতো তাঁর। বছর তিনেক এইভাবে ভুগে অবশেষে তিনি মারা গেলেন। এমনিতেই বাবা ছিলেন খুব গম্ভীর আর স্বল্পবাক। মা মারা যাবার পর তিনি যেন আরও গম্ভীর, আরও উদাসীন, আরও নিশ্চুপ হয়ে গেলেন। শেষে তার যা কিছু সম্বল ছিল টাকা কড়ির, সব একটা ব্যাংকে জমা দিয়ে তারই সুদে আমার লেখাপড়া চালিয়ে যাবার ব্যবস্থা করে চাকরি বাকরি সব ছেড়ে ছুড়ে দিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়লেন। এইভাবে কাটল 6টি বছর। আমার বয়স তখন 15। সদ্য ম্যাট্রিক পাশ করেছি। এমন সময় হরিদ্বারের এক মঠ থেকে দুঃসংবাদ এলো, আমার বাবার মৃত্যু হয়েছে। চোখে অন্ধকার ঘনিয়ে এলো। এত বড় জগতে আজ আমি একা, সম্পূর্ণ একা। মা নেই, বাবা নেই, কেউ নেই। অবশ্য জ্যাঠামশাই ছিলেন একমাত্র জীবিত আত্মীয় হিসেবে, কিন্তু তিনি তখন কোথায় আছেন
কেমন আছেন, বেঁচে আছেন কিনা তাও খবর রাখি না। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন মিস্টার দাশগুপ্ত, তার খবর আমরা না রাখলেও তিনি কিন্তু আমাদের প্রত্যেকের প্রতিটি খবর নিজের নখদর্পণে রেখেছিলেন। তিনি একদিন সশরীরে এসে বোর্ডিং ছাড়িয়ে আমায় তার নিজের কাছে নিয়ে রাখলেন। জ্যাঠামশাই বর্মা থেকে বিপুল অর্থের মালিক হয়ে ফিরেছিলেন এদেশে। বিয়ে থা করেননি। দেশে ফিরেই প্রথমে যে কাজটি করলেন তা হলো পৈতৃক জমি জমা আর বাড়িটা মহাজনের কবল থেকে উদ্ধার করে বসত বাড়িটা ভেঙে বিশাল একটা অট্টালিকার রূপ দিয়ে নাম রাখলেন সঞ্জীব সদন। দ্বিতীয় কাজ তার হলো বাবার আমলের সরকার মশাই রঘুদা আর তার স্ত্রী কুসুমদিকে খুঁজে বের করে নিজের বাড়িতে ঠাঁই দিয়ে এখানে তিনি যে ছোটখাটো তেজারতি কারবার ফেঁদেছিলেন তার দেখাশোনার ভার অর্পণ করলেন। আর শেষ কাজ করলেন আমার মতো একজন অনাথা আর অসহায়া মেয়েকে নিজের মেয়ের মতো স্নেহে যত্নে ভালোবাসায় মানুষ করে তুললেন। দিন যায়, মাস যায়, বছরও যায়, বেশ সুখেই আছি জ্যাঠামশাইয়ের স্নেহের পক্ষচ্ছায়ায়। প্রথম পরিচয়ের সংকোচ আর জড়তা কাটিয়ে উঠে ক্রমশ ভালোবেসে ফেললাম মানুষটিকে। সবই ভালো তার, কেবল একটা বিষয়ে দেখলাম তিনি খুব অনমনীয়। শেষ পর্যন্ত এই একটি ব্যাপারেই তার সাথে আমার মতবিরোধ শুরু হলো। আমি চাইলাম আবার কলেজে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করতে, উচ্চশিক্ষা লাভ করতে, কিন্তু জ্যাঠামশাই বেঁকে বসলেন। স্পষ্ট বলে দিলেন যে মেয়েদের লেখাপড়া শিখে বিবি হওয়াটা তিনি মোটেই পছন্দ করেন না। ঘরকন্যার কাজ শেখো, সেলাই পোড়াই শেখো, তাতে তার আপত্তি নেই। সেজন্যে অকাতরে তিনি পয়সা খরচা করতেও রাজি আছেন। কিন্তু লেখাপড়ার পেছনে তিনি তার রক্ত জল করা উপার্জন করে আনা অর্থের একটা কানা করিও ব্যয় করতে নারাজ। আমিও জিদ ছাড়লাম না। লেখাপড়া আমি শিখবই। ভালো ছাত্রী বলে স্কুলে আমার সুনাম ছিল। আমি উচ্চশিক্ষিতা হব, বিলেত যাব, সেখান থেকে ডিগ্রি হাসিল করে আমার শিক্ষাগত অভিজ্ঞতা এদেশের অনগ্রসর মেয়েদের উন্নতির কাজে লাগাবো। এই ছিল আমার বাবার চিরকালের স্বপ্ন। সে স্বপ্ন আমাকে সফল করে তুলতেই হবে যতটা পারি। কিন্তু জ্যাঠামশাই পদে পদে বাধা দিতে লাগলেন। শেষে একদিন রেগে মেগে বললেন, শোনো মণি, আমি যা পছন্দ করি না তা কেউ আমার কাছে করে, আমি কিন্তু তা চাই না। তোমার লেখাপড়া শিখবার যখন অতই শখ, বেশ, আমি আর বাধা দেব না। তাহলে তুমি কলকাতায় ফিরে যাও, সেখানে কোনো হোস্টেলে থেকে তোমার পড়াশোনা চালিয়ে যাও। তোমার আদর্শ আর আমার আদর্শ কিন্তু সম্পূর্ণ আলাদা, আর এই নিয়েই আমাদের বিরোধ, আর কিছু নয়। আমার মেয়ে না হয়েও তুমি আমার মেয়ের মতোই। ছুটি ছাটায় আসবে, যাবে, এই বুড়োটার খবর নেবে, তোমার যা কিছু অসুবিধে অভাবের কথা জানাবে অসংকোচে। একমাত্র পড়াশুনোর বিষয় ছাড়া আর সব বিষয়ে তোমার স্বাধীন ইচ্ছায় কিন্তু আমি হাত দেব না। তারপর একদিন কলকাতায় এসে কলেজে ভর্তি হলাম। হোস্টেলে সিট নিলাম। বাবা ব্যাংকে যে টাকা জমা রেখেছিলেন আমার নামে, তারই সুদ থেকে সব খরচ খরচা নির্বাহ করতে লাগলাম আমি। জ্যাঠামশাইয়ের কাছ থেকে একটা পয়সাও সাহায্য পেলাম না এবং নিলামও না। এইভাবে 4 বছর কেটে গেল। জ্যাঠামশাইয়ের কাছে কতবার গেছি, এসেছি। তিনি বহু বিষয়ে বহু কথা জিজ্ঞাসা করেছেন, বহুবার বহু ব্যাপারে সাহায্য করেছেন অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে।
কিন্তু কখনো ভুলেও আমার পড়াশোনার কথা জিজ্ঞাসা করেননি, আর আমিও বলবার কোনো চেষ্টা করিনি সে কথা। গত বছরের গোড়ার দিক থেকে হঠাৎ তার শরীরটা ভাঙতে শুরু করলো। চিকিৎসাপত্র করলেন ভাঙা শরীরের, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। মাস 3 হলো তিনি দেহ রেখেছেন। থামলেন মনিকা দেবী। ভ্যানিটি ব্যাগ খুলে রুমাল বের করে মুখ, ঘাড়, গলা মুছলেন। তারপর ফের শুরু করলেন তার কাহিনী। এইবার কেন আমি আপনার সাহায্য প্রার্থী হলাম সেই কথায় আসছি মিস্টার দাশগুপ্ত। জ্যাঠামশাই মরবার আগে অদ্ভুত এক উইল করে গেছিলেন, যাকে বলে মোস্ট এক্সট্রা অর্ডিনারি উইল। সঞ্জীব সদন আর তার আশেপাশের বিঘে কয়েক জমি, নগদ টাকা কড়ি, আসবাবপত্র আমার মৃত্যুর পরে সবই মনিকার দখলে থাকবে মাত্র 1 বছরের জন্য। আমি একটি দ্বিতীয় উইল সম্পাদন করে কোনো এক গুপ্তস্থানে লুকিয়ে রাখলাম সেটি। যদি আমার সুশিক্ষিতা আর বুদ্ধিমতী ভাইজিটি তার মার্জিত বুদ্ধির পরিচয় দিয়ে আমার সেই দ্বিতীয় গোপন উইলটি উদ্ধার করতে পারে এই 1 বছরের মধ্যে, তবে সবকিছুই হবে তার। নইলে 1 বছর পরে ওই দ্বিতীয় উইলটি বাতিল হয়ে এই সমস্ত বিষয় সম্পত্তি, বাড়িঘর, টাকা কড়ি, বিভিন্ন জনহিতকর কার্যে বিলি বন্দোবস্ত করে দেওয়া হবে। এই আমার শেষ ইচ্ছে। জ্যাঠামশাইয়ের একমাত্র ওয়ারিশান হলেও ভদ্রলোক দেখছি আপনার প্রতি একটু কঠোর বিচারই করেছেন। আচ্ছা, উইলের ড্রাফটটা কোনো লয়ারকে দিয়ে করা হয়েছে কিনা জানেন? না, ছাপানো ফর্মেই তিনি করে গেছেন উইলটা। উইলটাকে আপনি অসিদ্ধ প্রমাণ করার কোনো রকম চেষ্টা করেননি? না, করার প্রয়োজনও মনে করিনি এখনো। আমার বিদ্যা বুদ্ধির ওপর জ্যাঠামশের একটা স্পোর্টিং চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি সমস্ত জিনিসটাকে, আর সেইভাবেই ট্রিট করে যাব আগাগোড়া। আমার মনে হয় কি জানেন মিস তরফদার, আপনার জ্যাঠামশাই ওই সঞ্জীব সদনেরই কোথাও না কোথাও দ্বিতীয় উইলটা লুকিয়ে রেখেছেন, আর আপনাকে 1 বছর সময় দিয়েছেন সেইটা খুঁজে বের করতে। যদি উইল লুকোচুরির এই খেলায় আপনি বিজয়িনী হন, তবে বিপুল সৌভাগ্য আপনার করায়ত্ত হবে। না পারলে বঞ্চিতের আর পরাজিতের দলে স্থান হবে আপনার। আচ্ছা, উইলটা খোঁজবার এযাবৎ কোনো চেষ্টা করেছেন আপনি? মোটামুটি একবার খোঁজ করেছিলাম বইকে। প্রথম উইলটা বা তার কোনো কপি আছে আপনার কাছে? দেখতে পেলে সুবিধে হতো, এই আর কি। হ্যাঁ। মনিকা দেবী মাথা নেড়ে সম্মতি জানিয়ে কয়েকটা দলিল তার ব্যাগ থেকে বের করে টেবিলের উপর রাখলেন। সত্যবান সোজা হয়ে উঠে বসল সোফায়। তারপর হাত বাড়িয়ে কাগজপত্র তুলে নিয়ে মনোযোগ দিয়ে পরীক্ষা করতে লাগল। খানিকক্ষণ পরে সত্যবান বলল, যা দেখছি 1 বছর আগে লেখা হয়েছে উইলটা, 22শে মার্চ। সময়ও উল্লেখ করেছেন, বেলা 11টা। ভেরি সাজেস্টিভ। এর ফলে আমার তদন্তের ক্ষেত্রেও কিছুটা সংকুচিত হয়ে এলো। আপনার কেসটা আমি নিচ্ছি মনিকা দেবী। খুন জখম চুরি ডাকাতির তদন্ত করে কেমন যেন একঘেয়ে হয়ে গেছে, তো এবার নতুন ধরনের কাজেই একটু হাত দেওয়া যাক।
কি বলো জয়? হ্যাঁ, তা ঠিক, ঠিকই বলেছ। তাহলে মনিকা দেবী, আমি আর আমার বন্ধু জয় আগামীকালই রওনা হচ্ছি জয়নগরের দিকে। হ্যাঁ, বেশ। আপনি আপনার রঘুদাকে আমাদের খবর দিয়ে রাখবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, তাহলে আসি, নমস্কার। 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 সঞ্জীববাবুর শয়নকক্ষে বসেছিলুম আমি আর সত্যবান। ঘরের আসবাবপত্র সবই খুব সাধারণ, কিন্তু ছিমছাম। একটা রোল টপ ডেস্ক, একটা বেতের আর্মচেয়ার, একটা সিঙ্গল খাট, একটা লোহার আলমারি আর একটা তেপায়া টেবিল। বাস, এই হলো এই ঘরের সমুদয় সাজসজ্জা। দেয়ালে মা কালীর একটা ফটো আর বাংলা একটা ক্যালেন্ডার ছাড়া অন্য কোনো আভরণ নেই ঘরে। সত্যবান তার সিগারেটে একটা জোর টান মেরে সেটা জালনা গলিয়ে বাইরের বাগানে ফেলে দিয়ে এক মুখ ধোয়া ছাড়তে ছাড়তে বলল, বুঝলে জয়, অলরেডি গোটা বাড়িটার একটা রাফ সার্ভে আমি করে ফেলেছি। আচ্ছা, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, ইফ দেয়ার ইজ এনি ক্লু, ইট মাস্ট বি ফাউন্ড ইন দিস রুম। তাই নাকি? হ্যাঁ, এখন আমাদের এই ডেস্কের কাগজপত্র খুব সাবধানে পরীক্ষা করেই দেখতে হবে। যদিও ওগুলোর ভেতরে দ্বিতীয় উইলটা খুঁজে পাওয়ার কোনো দুরাশাই আমি রাখি না, তবু ব্যাপারটা কি জানো জয়, হয়তো খুঁজতে খুঁজতে এমন একটা আপাত নিরীহ কাগজের সন্ধানও পেয়ে যেতে পারি, যাতে হয়তো আসল উইলটা কোথায় লুকানো আছে তার একটা হদিশ দেওয়া রয়েছে। অবশ্য সবই আমার স্পেকুলেশন মাত্র, কিন্তু সবার আগে জোগাড় করতে হবে কয়েকটা ভারী দরকারি খবর। জয়, তুমি ভাই উঠে গিয়ে মনিকা দেবীর রঘুদাকে একবার ডেকে নিয়ে এসো তো। আচ্ছা আচ্ছা, এক্ষুনি যাচ্ছি। আমি উঠে গেলুম রঘুদাকে ডাকতে। রঘুবাবুকে দেখে সত্যবান নম্রকণ্ঠে বলল, বিশেষ কয়েকটি খবরের জন্য আপনাকে ডাকা রঘুবাবু, কিন্তু আপনি একলা হলে তো চলবে না। আপনার স্ত্রী কুসুম দেবীকেও যে চাই। হয়তো এমন অনেক খবর আছে যা আপনি জানেন না, কিন্তু আপনার স্ত্রী তা জানেন। কাজেই দুজনেই আপনারা এখানে উপস্থিত থাকলে ভালো, আমার কাজের সুবিধা হয়। যদি কিছু মনে না করেন, আপনার স্ত্রীকে একবার। আরে বিলক্ষণ বিলক্ষণ, এতে মনে করার কি আছে? আমি এক্ষুনি ডেকে আনছি কুসুমকে। এই বলে চলে গেলেন রঘুবাবু। সত্যবান আমার দিকে চেয়ে বলল, ডেস্কটার দিকে চেয়ে দেখো জয়, হ্যাঁ, কাগজপত্র কেমন সব গোছানো। তা ঠিক। এর মানে সঞ্জীববাবু খুব গোছানো লোক ছিলেন। অবশ্যই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, দেয়ালে একটা কাঠের বোর্ডে একতাড়া চাবি ঝুলছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো। দেরাজ, ড্রয়ার, টেবিল প্রত্যেকটির আলাদা আলাদা চাবি, আর প্রত্যেক চাবির পিছনে পিচবোর্ডের চৌকো লেভেলে কোনটা কিসের চাবি তা পরিষ্কারভাবে লেখা রয়েছে। হ্যাঁ, একমাত্র ওইটি ছাড়া। কোনটা? দেখো। এই কথা বলে সত্যবান চাবিটার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করল। তার পিছনে কোনো লেবেল লাগানো নেই, রয়েছে এক টুকরো দোমড়ানো খাম, আর তাতে অপটু হাতে অপরিচ্ছন্নভাবে লেখা রোলটপ ডেস্কের চাবি। ব্যাপারটা সঞ্জীববাবুর শৌখিন রুচির সঙ্গে
ঠিক যেন খাপ খাচ্ছে না। আর এই ব্যাপারটা দেখে সত্যবানের মতো আমিও কিন্তু কম অবাক হলুম না। কি হতে পারে এর কারণ? ভাবতে ভাবতেই রঘুবাবু এবং কুসুম দেবী এসে হাজির হলেন দোরগোড়ায়। তাদের দুজনের সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা করে সত্যবান বুঝলে মনিকা দেবীর ব্যাপারে সঞ্জীববাবুর এই হঠাৎ কঠোরতা তারাও ঠিক সমর্থন করতে পারছেন না। মেয়েটিকে তাদের বেশ ভালোই লাগে। উইলের ঘটনাটা বেশ মনে আছে। সঞ্জীববাবু যেদিন উইলে সই করান তার ঠিক দুদিন আগেই কলকাতা থেকে দুখানা ফর্ম আনিয়েছিলেন আমাকে দিয়ে। দুখানা ফর্ম আনিয়েছিলেন? হ্যাঁ, দুখানাই। মানে লেখাপড়া তেমন তো, মানে যদি লিখতে গিয়ে একটা নষ্ট হয় কোনো রকমে, তখন তার একটা ফর্ম রইলই। আর তিনি নষ্ট করেছিল না। আমি অবশ্য বলেছিলাম কোনো উকিলকে দিয়ে সেটা লেখাতে, কিন্তু তিনি রাজি হননি। প্রথম উইলটা কখন সই করেছিলেন তা মনে আছে কি? না না না, মানে সময় তখন কত ছিল? না না, সময় তখন কত আমি তা ঠিক বলতে পারবো না। আর এতদিন বাদে, তবে দুপুরের কাছাকাছি তো বটেই। কুসুম দেবী এবার মুখ খুললেন। তিনি জানালেন, তখন আমি রান্না করছিলুম বাবা। এমন সময় উনি এসে বললেন যে কর্তার কি একটা কাগজে আমায় নাকি সই দিতে হবে একজন সাক্ষী হিসেবে। দুজন সাক্ষীর সই দরকার। উনি একটা সই করেছেন আর একটা আমাকে করতে হবে। কি আর করি, তক্ষুনি রান্নার কড়া উনুন থেকে নামিয়ে আঁচলে হাত মুছতে মুছতে ছুটলুম কর্তার ঘরে। তারপর কি একটা কাগজে উনি যে জায়গাটা দেখিয়ে দিলেন সেখানে আমার নামটা লিখে দিলুম ধরে ধরে। তারপরের সইটা করলেন কখন? তা ঘণ্টাখানিক বাদে তো হবেই। উনি আবার আমায় ডেকে পাঠালেন। আগের বললেন, আগের উইলটায় একটু ভুলচুক হয়ে গেছে, তাই ওটাকে নষ্ট করে ফেলতে হলো। তুমি আর কাকি যদি এই কাগজটায় কষ্ট করে আর একবার দুজনে সই করে দাও। তাই দিলাম। তারপর তিনি আমাদের দুজনকে 100 করে 200 টাকা দিয়ে বললেন, উইলেতেও তোমাদের এই ব্যবস্থা রইল রঘুকা। আমি যতদিন বাঁচব, খাওয়া পড়া ছাড়া এই টাকাটা তো তোমরাই পাবি। আমার মরবার পর যতকাল তোমরা বাঁচবে, বরাবর এই মাসোহারা তোমরা পেতে থাকবে। তারপর উনি কি করলেন রঘুবাবু? মানে আপনাদের এই দ্বিতীয়বার সাক্ষী হিসেবে উইলে সই করার পর? সঠিক বলতে পারছি না, তবে যতদূর মনে পড়ছে সেদিন বিকেলে তিনি একবার বেরিয়েছিলেন ওই বাজারের দিকে, বোধহয় ও মুদির দোকানের ওই মাসকাবারি বিলের টাকা মেটাতেই। কারণ তার হাতে মুদির দোকানের বিল দেখেছিলাম কতগুলো। বিল? আচ্ছা। সত্যবান চুপ করে গেল। একটু পরে সে রোলটপ ডেস্কের সেই চাবিটার পিছনে লাগানো দোমরানো খামটা দেখিয়ে নীরস স্বরে জিজ্ঞাসা করল রঘুবাবুকে, এটা কার হাতের লেখা? সঞ্জীববাবুর কি? হ্যাঁ। এটাতে কোনো লেবেল লাগানো ছিল না? হয়তো ছিল, ছিঁড়ে গেছে কোনো দিন। উনি আর পিচবোর্ড না লাগিয়ে এক টুকরো কাগজেই লাগিয়ে রেখেছেন। আচ্ছা, সঞ্জীববাবু বেঁচে থাকতে থাকতে কিংবা তার মারা যাবার পর অচেনা কেউ এ বাড়িতে আসেনি কখনো? না 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 না, কেউ আসেনি। একমাত্র ওই
মনিকা দিদিমণি ছাড়া। আর আপনারা এই যা এলেন। এমন সময় কুসুম দেবী বলে উঠলেন, ও মা, সে কি গো, রাজমিস্ত্রিরা এসেছিল কর্তার ঘর সারাই করতে, সে কথা ভুলে গেলে? রাজমিস্ত্রি লেগেছিল সঞ্জীববাবুর ঘরে? কিন্তু কি সারাই হয়েছিল বলুন তো? কি জানি বাবা, আমি ঠিক বলতে পারবো না। কর্তা ওই লোক দুটোকে দিয়ে সারাদিন দৌড় বন্ধ করে কি যে সারাই করালেন কে জানে। গম্ভীর হয়ে গেল সত্যবান। সে আর কোনো কথা তখন জিজ্ঞাসা করল না। রঘুবাবু আর তার স্ত্রীকে বিদায় দিয়ে গুম হয়ে বসে রইল খানিকটা। তারপর উঠে ঘরময় পায়চারি করতে শুরু করল। দৃষ্টি কখনো তার ঊর্ধ্বমুখী, কখনো বা মৃত্তিকা নিবদ্ধ। অত খুঁটিয়ে খুঁটিয়ে কি দেখছিল তা ওই জানি, তবে অনুমান করে নিতে কষ্ট হল না। সত্যবান খুঁজছিল সেই সারাইয়ের কাজ। কোথায় সারাই হয়েছে? প্রায় আধ ঘন্টা পায়চারি করার পর তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে আমার দিকে ফিরে বলল, জয়, জয়, হ্যাঁ এদিকে একবার এসো তো ভাই। হ্যাঁ, কোথায়? আচ্ছা। এই স্টিলের আলমারিটা ধরো, একটু সরাতে হবে। ও বেশ, ঠিক আছে। দুজনে মিলে ধরাধরি করে আলমারিটাকে সরাতেই পেছনের দেওয়ালে দেখা গেল সেই সারাইয়ের দাগ। সত্যবান পকেট থেকে একটা ছুরি বের করে খুব সাবধানে সেই দাগ বরাবর খুঁড়তেই অল্পক্ষণ পর আস্ত একটা ইট খসে এলো তার হাতে। ইটখানাকে নেড়েচেড়ে বাইরের দিকে সরিয়ে আনতেই একটা চতুষ্কোণ ফোকর দেখতে পেলুম আমি। সত্যবানের মুখের দিকে চেয়ে দেখি সাফল্য আর উৎসাহের প্রাবল্যে তার চোখ দুটো জ্বলজ্বল করছে। সে তাড়াতাড়ি তার বাহাতখানা সেই ফোকরের মধ্যে পুড়ে দিলে। পেয়েছি জয়, দেখো। পরক্ষণেই যে জিনিসটি তার মুঠোর সঙ্গে বেরিয়ে এলো দেখে দুজনেই চমকে গেল। এ কি? মনে হলো কি যেন আচমকা ফু দিয়ে আমাদের সমস্ত উৎসাহর বাতিটা নিভিয়ে দিল। চারিদিকে শুধু রাশি রাশি অন্ধকার। এত পরিশ্রম, এত অনুমান, এত আশা সব বৃথাই গেল। সত্যবানের হাতের মুঠোয় এটা তো ছেঁড়া। একটা ছেঁড়া উইল, সেকেন্ড হুইলটা। সেই দ্বিতীয় উইল। এখনো তার তলায় রঘুনাথ বসাক আর কুসুম কুমারী বসাক নাম দুটো স্পষ্ট পড়া যাচ্ছে, যদিও তাদের দু একটা অংশ ছিঁড়ে গেছে। এ কাজ কে করলে জয়? কে করলো বলতো? আমি বা কি জবাব দেব এই জিজ্ঞাসার? আমার অবস্থাও তো তোমারই মতো। সত্যি তো, কে কাজ করলো? এমন করে ছিঁড়ে কুটি কুটি করেছে দ্বিতীয় হুইলটাকে। ভাবতে ভাবতেই মুখ ফসকে হঠাৎ বেরিয়ে গেল, রঘুবাবু করেননি তো? বোকার মতো কথা বলো না। রঘুবাবু কেন ছিঁড়তে যাবেন এই হুইল? স্বার্থহানি ছাড়া কি পরমার্থ লাভ আছে তার এতে?
সঞ্জীববাবু 200 টাকা করে মাসোহারার বন্দোবস্ত করে যে উইল করে গেছেন ওদের অনুকূলে, সেই উইল ছেঁড়া যায়? নেহাত পাগল না হলে কেউ কি নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করতে যায়? সত্যবানের এই কথায় সত্যি আমি একেবারে লজ্জায় অধঃপতন হয়ে পড়লুম। ঠিকই তো, রঘুবাবু কেন ছিঁড়তে যাবেন এই উইল? তবে কি না, আমি দেখছি সত্যি পাগল হতে চলেছি। নিশ্চয়ই আমাদের আসবার আগে কেউ এখানে এসেছিল। হয় রঘুবাবু জেনে শুনে সে কথা চেপে যাচ্ছেন, আর না হয় বাস্তবিক তিনি জানেন না। কিন্তু তাও তো সম্ভব নয়। তাহলে এই দেয়ালে জোরের দাগ অক্ষত থাকে কি করে? আমার এই অনুমান ঠিক নয়। কিন্তু আমি কিছুতেই ধরতে পারছি না জয়, কে বা কারা এ কাজ করলে, আর কেনই বা করলে। সত্যবানের এই কথার কি জবাব দেব আমি? আমারও তো মাথায় কিছু ঢুকছে না এই রহস্যের মাথা মুন্ডু। কিন্তু চুপ করে থাকলে কি আর চলে? একটা জবাব তো দিতেই হয়। তাই বললুম, আমার কি মনে হচ্ছে জানো সত্য? কি? বুড়ো নিজেই বোধহয় ছিঁড়ে রেখেছে উইলটা। কোনো কারণে মন বদলেছিল, আর সেই সূত্রেই হয়তো নাকচ করে দেয় এই উইলটাকে। কথাটা বিশ্বাসযোগ্য হলেও এর ভিতরে কিছু লুপ হোলস থেকে যায় বন্ধু। উইলটা যখন নষ্টই করবেন তিনি, তবে আর এত যত্নে, এত সাবধানে আবার এই ফোকরেই বা ছেঁড়া টুকরোটাকে রাখতে গেলেন কেন? মনিকা দেবীর বুদ্ধিকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখানোর জন্যে? যজ্ঞে মুরুগকে। আর এখানে থেকে কি হবে? আমার যতদূর সাধ্য করেছি, আর করবার মতো এখন কিছু নেই। সঞ্জীববাবুর সঙ্গে বুদ্ধির যুদ্ধে আমরা জিতলাম বটে, কিন্তু সে জয় দুঃখের বিষয় মনিকা দেবীর পক্ষে কোনো ফলপ্রদ হলো না। নাও চলো, এবার আমাদের কলকাতায় যেতে হবে। আচ্ছা বেশ, চলো। সারাটা পথই প্রায় বলতে গেলে মনমরা হয়ে এলো সত্যবান। সারাক্ষণ ট্রেনের বাইরে চোখ রেখে দুপাশের দৃশ্য দেখতে দেখতেই এলো সে। সামান্য 2-4টে কথা যাও বা হলো, সেগুলো উল্লেখযোগ্য কিছু নয়। মনে হলো পরাজয়ের এক বড় গ্লানি সহজে গায়ে মাখতে পারছে না সত্যবান। এইভাবে ট্রেন এসে সোনারপুর স্টেশনে ইন করল এক সময়। মন দিয়ে একখানা পত্রিকা পড়তে পড়তে চোখ জোড়া বুঝি ক্ষণিকের জন্য আমার লেগে এসেছিল। হঠাৎ সত্যবানের ডাকে জয়, ঘোর কাটলো আমার। ধর্মর করে খাড়া হয়ে বসলো। উঠে পড়ো জয়, উঠে পড়ো। হ্যাঁ, কোথায় আমরা? নেমে পড়ো কামরা থেকে। নামবো? আমরা আবার ফিরে যাব জয়নগর। সে কি? ওধারের প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে, ছাড়লো বলে। চলো। কিন্তু টিকিট? ভূত তোর টিকিট, না হয় পেনাল্টি চার্জ দেব। চলো চলো চলো, আর আচ্ছা কথা আচ্ছা, না। চলো। সত্যবানের হঠাৎ ব্যস্ততার কারণ আমি ঠিক বুঝতে পারছিলাম না, তবে একটা কিছু নিশ্চয়ই ঘটেছে। না হলে এত আকুলতা প্রকাশ তো সে করে না। আবার যখন জয়নগরে সঞ্জীব সদনে গিয়ে পৌঁছলুম, তখন সন্ধে উতরে গেছে। রঘুনাথবাবু আমাদের পুনর্বার ফিরে আসতে দেখে যথেষ্ট আশ্চর্য হয়েছিলেন সন্দেহ নেই, কিন্তু মুখে তা প্রকাশ করলেন না।
সত্যবানও কিছু বললে না, শুধু জিজ্ঞাসা করল সঞ্জীববাবুর ঘরটা খোলা আছে কিনা। রঘুনাথবাবু নীতিসূচকভাবে মাথা নেড়ে চাবি আনতে গেলেন। অল্পক্ষণের মধ্যে চাবি এনে ঘরটা তিনি খুলে দিলেন আমাদের। দেখুন। ঘরে ঢুকতে ঢুকতে অনুচ্চস্বরে সত্যবান বলল আমায়, বুঝলে জয়, আমি একটি বুদ্ধ মার্কা গোয়েন্দা। শুধু বুদ্ধ নয়, আস্ত রাম বুদ্ধ। কিন্তু আর সঞ্জীববাবু আমাকে ঠকাতে পারলেন না। তাই নাকি? আমি ধরে ফেলেছি তার কারচুপি। আচ্ছা, বেশ। অতঃপর সত্যবান হন হন করে সোজা গিয়ে দাঁড়ালো সেই কাঠের বোর্ডের সামনে, যেখানে বিভিন্ন নামের লেবেলের পিছনে ঝুলিয়ে চাবিগুলো আঁটা ছিল ছোট ছোট পেরেকে। হাত বাড়িয়ে রোলটপ ডেস্কের চাবিটা পেরে নিল সত্যবান। তারপর তার পেছন থেকে সেই দোমড়ানো কাগজটা, গোড়া যেটাকে আমাদের খাম বলে সন্দেহ হয়েছিল, সেটা খুলে নিলে। আমি তো বোকার মতো মুখ করে চেয়ে দেখছি বন্ধুবরের কর্মপদ্ধতি। সত্যবান কাগজটার ভাঁজ খুলে টেবিলের উপর পেতে প্রথমে সেটাকে সমান করল। তারপর কাঁধের পাশ দিয়ে উকি দিয়ে দেখলুম এপিঠ ওপিঠ কোনো পিঠেই কিচ্ছু লেখা নেই কাগজটায়। শুধু এক কোণে অপরিচ্ছন্ন আর অপটু হাতে সেই অক্ষর কটি ছাড়া, রোলটপ ডেস্কের চাবি। সত্যবান এক মুহূর্ত থমকে গেল কাগজটার কোথাও কিছু লেখা নেই দেখে। কিন্তু মাত্র কয়েক লহমার জন্যেই পরক্ষণেই বন্ধুর মুখে ফুটে উঠল বিদ্রূপের হাসি। সে বিমূঢ় রঘুনাথবাবুর দিকে ফিরে বলল, রঘুনাথবাবু, বলুন। মোমবাতি কিংবা হ্যারিকেন আছে ঘরে? দেখছি দেখছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তাড়াতাড়ি নিয়ে আসুন। হ্যাঁ 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 হ্যাঁ। প্রায় দৌড়ে গিয়েই একটা মোমবাতি নিয়ে এলেন ভদ্রলোক। সত্যবান সেটা ধরিয়ে টেবিলের ওপর সেট করে বসিয়ে বলল, এবার দেখুন আমার ম্যাজিক। তুমিও দেখো জয়। ম্যাজিক? এই বলে সত্যবান সেই কাগজখানা বাতির শিখার একটু ওপরে ধরল। মাত্র একটি মিনিট। তারপরেই আমরা দেখতে পেলুম সেই না লেখা সাদা কাগজটার বুকে খয়েরি রঙের এক একটা অক্ষর, শব্দ, বাক্য, শেষে গোটা গোটা লাইন ফুটে উঠতে লাগলো একে একে। পড়তে কারোর কোনো অসুবিধা হলো না। সঞ্জীববাবুর উইল। তিনি তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি, নগদ টাকা কড়ি সবকিছু সজ্ঞানে স্বেচ্ছায় অন্যের বিনা প্ররোচনায় তার ভাইঝি কুমারী মনিকা দেবীকে দান করে গেছেন। সেই সঙ্গে বাপের আমলের পুরাতন আর বুড়ো সরকার মশাই ও তার স্ত্রীকেও 200 টাকা করে প্রতি মাসে মাসোহারার বন্দোবস্ত করে গেছেন। স্বাক্ষর সঞ্জীব তরফদার। তারিখ 25শে মার্চ, বেলা 5:30। কিন্তু সাক্ষী হিসেবে যে দুটি নাম পড়লুম তা আগে কখনো শুনিনি বা দেখিনি তো। সাক্ষী হয়েছেন শ্রী নিতাই সর্দার আর শ্রী রমণী মোহন জানা। এরা কারা রঘুবাবু? ওই নিতাই মোদি আর তার ভাগ্নে রমণী। আমি জিজ্ঞাসা করলাম,
আচ্ছা সত্য, কি? এই উইলটা আইনগ্রাহ্য হবে তো? কেন হবে না? যতদূর আমার জানা আছে, একটা আইনের বইতে পড়েছিলাম, কেউ যদি বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এমন কোনো কালি দিয়ে উইল লেখেন যে কালি বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত আর শুকিয়ে যাবার পর দৃষ্টির অগোচরে চলে যায়, এবং যদি এটা নিঃসন্দেহে প্রমাণিত হয় যে তার এই উদ্দেশ্যের ভেতর এমন কিছু কারণ আছে যার দরুন এই বিশেষ কালিতে উইল লিখতে তিনি বাধ্য হয়েছেন, এবং যদি বোঝা যায় যে এই কার্যের দ্বারা তার অন্যান্য ওয়ারিশানদের তিনি ক্ষতিগ্রস্ত করতে চাননি, এবং যার অনুকূলে উইলটি সম্পাদন করা হয়েছে সেই উইলকর্তার একমাত্র জীবিত ওয়ারিশান, তবে পৃথিবীতে আজও এমন আইনের উদ্ভব হয়নি যার জোরে কেউ এই উইলকে অসিদ্ধ, নাকচ বা বাতিল বলে ঘোষণা করতে পারে। কিন্তু কি চালাকি দেখো ভদ্রলোকে! তিনি কিন্তু আগে থেকেই অনুমান করে নিয়েছিলেন অনুসন্ধানকারী কোন পথে কিভাবে এগোবে। তিনি তাই দুটো উইল ফর্মা নিয়ে দুটোতেই সই করিয়ে নিয়েছিলেন রঘুবাবুকে দিয়ে। কিন্তু ওগুলো লোক দেখানো। আসল বস্তুটি তিনি মুদির দোকানের মাসকাবারি বিল দিতে যাবার ছলে সেখানে বসে কাউকে দিয়ে তার ওই বিশেষ কালিতে লিখিয়ে নিয়েছিলেন। আচ্ছা। এবং যেভাবেই হোক সাক্ষীও জোগাড় করেছিলেন দুজনকে। তারপর অনুসন্ধানকারীকে ধোঁকা দেবার জন্য দুটি উইলের একটিকে রঘুবাবুর সামনে নষ্ট করেন, আরেকটিকে বাকি সকলের অগোচরে ছিঁড়ে টুকরো টুকরো করে লুকিয়ে রাখলেন স্টিলের আলমারির পেছনে দেয়ালের গোপন ফোকরে। এমনকি রাজমিস্ত্রি ডেকে জায়গাটা মেরামত করিয়েও রাখলেন। তারপর আসল উইলটিকে দুমড়ে মুচড়ে খামের মতো করে চাবির পেছনে লেবেলের মতো করে লাগিয়ে ঝুলিয়ে রেখে দিলেন উন্মুক্ত স্থানে, সকলের দৃষ্টির গোচরীভূত করে। কারণ এটা একটা বহু পরীক্ষিত সত্য যে কোনো লুকোনো বস্তু খুঁজতে গেলে মানুষ প্রায় কখনোই তার অনায়াস আয়ত্তের মধ্যেকার জিনিস খুঁজে দেখে না, যা তার চিন্তা ও ধারণার আওতায়, তার কথা সে মোটেই ভাবে না। কিন্তু এতে আর মনিকা দেবীর বুদ্ধির পরীক্ষা হলো কোথায়, যা সঞ্জীববাবু চেয়েছিলেন তার ভাইঝির কাছে? এ তো তোমারই জয় জয়কার। বুদ্ধির লড়াইয়ে সঞ্জীববাবু তোমার কাছে পরাজিত হলেও আসল জায়গাতে তিনি তো জিতে গেছেন। মনিকা দেবী স্বয়ং তো পারেননি এই উইল খুঁজে বের করতে, সুতরাং সঞ্জীববাবু কিন্তু মরালি উইন। না জয়, না না না, তুমি ভুল করছো এক্ষেত্রে। কিভাবে? মনিকা দেবী তার উইট আর ভ্যালু অফ দ্য হায়ার এডুকেশনের উপযুক্ত প্রমাণ দিয়েছেন সমস্ত ব্যাপারটাকে আমার হাতে তুলে দিয়ে। তাছাড়া প্রথম উইলে এমন কোনো শর্ত আরোপ করা ছিল কি যে মনিকা দেবী এই উইল খোঁজার ব্যাপারে তার কোনো এজেন্টকে কাজে লাগাতে পারবেন না? মনে রেখো, কোনো কাজ যদি তুমি সুষ্ঠুভাবে সম্পন্ন করাতে চাও তবে নিজের হাতে না করে অলওয়েজ এক্সপার্টকে দিয়ে করাও। তিনি যে তার জ্যাঠামশাইয়ের বিপুল সম্পত্তির যথাযোগ্য উত্তরাধিকারিণী সে বিষয়ে সন্দেহ নাস্তি। সত্যবানের এই কথা তখনকার মতো মেনে নিলেও আমার কিন্তু একটা খুঁতখুঁতানি রয়ে গেল। সত্যিকারের জয়টা কার? মনিকা দেবীর, সত্যবানের, নাকি সেই বৃদ্ধ সঞ্জীব তরফদারের? আচ্ছা, আপনারা কি বলেন?
শুনছিলেন গল্প ইন্দ্রজিৎ রায়ের উইল। এই গল্পে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সূত্রধর সৌভিক, মনিকা এবং কুসুমের চরিত্রে সুমিতা, সত্যবান, অরূপ, জ্যাঠামশাই এবং রঘুনাথের চরিত্রে সঞ্জয়। মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।